আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে হাজির হয়েছি একটা চমৎকার ক্লাস নিয়ে। যে ক্লাসটা ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন নিয়ে। তোমাদের ন্যারেশন নিয়ে অনেকেরই ঝামেলা থাকে, প্রবলেম থাকে, অনেকে একটু ভয় পাও, ন্যারেশনটাকে স্কিপ করো, ন্যারেশনটাকে পরীক্ষায় দাও না। তো তোমাদের ন্যারেশন নিয়ে অনেক একটা ঝামেলা থেকে যায়, সমস্যা থেকে যায়। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আমি মাসুদ রানা, তোমাদের এই ন্যারেশন নিয়ে সলভ করার জন্য, ন্যারেশন সমস্যাটা যেন আর না থাকে। তো আজকের ক্লাসটা তুমি যদি মনোযোগ দিয়ে করো এবং মনোযোগ দিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন তুমি দেখো, তাহলে আমার বিশ্বাস যে ন্যারেশন নিয়ে আর তোমার কোনো ভয় থাকবে না, ন্যারেশন নিয়ে আর কোনো প্রবলেম তোমার সামনে হাজির হবে না, এবং আজীবন তুমি ন্যারেশন কখনো ভুলবে না। এইটুকু তোমাকে আমি বিশ্বাস দিয়ে বলতে পারি যে তুমি কখনো আর ন্যারেশন নিয়ে সমস্যা ফেস করবে না। তাহলে চলো কথা না বেরিয়ে আমরা ন্যারেশনের দিকে চলে যাই। দেখো ন্যারেশন প্রথমে কি, ন্যারেশন বলতে আমরা কি বুঝি? তোমরা দেখতে পাচ্ছ একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে। ন্যারেশন বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝে থাকি তোমরা দেখতে পাচ্ছ। তাহলে ন্যারেশন কি, চলো দেখি আমরা। ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ কি? ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হলো উক্তি। কেউ কেউ এটাকে উক্তি বলে থাকে ন্যারেশন বা স্পিচ শব্দের। ও আরেকটা জিনিস মনে রাখি, তোমার ন্যারেশন আর স্পিচ কি? ন্যারেশন যাকে বলা হয়, স্পিচ তাকেই বলা হয়ে থাকে। আর এটার অর্থ হলো, দেখো ন্যারেশন বা স্পিচ শব্দের অর্থ হলো, একটা হলো উক্তি বলে থাকে কেউ কেউ, কেউ কেউ আবার বলে থাকে ন্যারেশন মানে কথা, কেউ কেউ বলে থাকে ন্যারেশন মানে বক্তব্য, আবার কেউ কেউ বলে থাকে ন্যারেশন মানে হলো বর্ণনা করা। তুমি যেভাবেই বলো না কেন, ন্যারেশন যেটাই বলো না কেন, উক্তি, কথা, বক্তব্য, বর্ণনা, এই সব কিছুই যদি বলো অর্থ কি, তাহলে ন্যারেশন। ন্যারেশন অর্থই সমস্ত কিছুই বোঝানো হয়। তাহলে চলো এবার আমরা জানবো ন্যারেশন কাকে বলে, ন্যারেশন বলতে আমরা কি বুঝি। দেখো সুন্দর করে লেখা আছে ন্যারেশন বলতে কি, ন্যারেশন বা স্পিচ কি বলা হয়ে থাকে বা কাকে বলে। কোনো ব্যক্তি কথা বলার সময় যা যা বলে থাকে, যা যা বলে থাকে, তাই মূলত আমরা ন্যারেশন বা স্পিচ বলে থাকি। আবার বলছি কথা বলার সময়, আমরা তো সারাদিন কথা বলি, বন্ধুদের সঙ্গে, বাবা মার সঙ্গে, আত্মীয় স্বজনের সঙ্গে, সবার সঙ্গে কম বেশি কথা বলি। আর কোনো ব্যক্তি সারাদিন যে কথাগুলো আমরা যা যা বলে থাকি, এই কথাগুলোকে আমরা কি বলি জানো? এই যে ন্যারেশন বলে থাকি। তাহলে এবার আমরা ন্যারেশন তো শিখলাম কাকে বলে বা কি, এর অর্থ কি। এবার ন্যারেশন কত প্রকার হয়ে থাকে, চলো আমরা সেটা শিখবো। ন্যারেশন বা স্পিচ মূলত কত প্রকার আমরা দেখতে পাচ্ছি। ন্যারেশন বা স্পিচ হলো সব মিলে দুই প্রকারের হয়ে থাকে। দুই প্রকার আমরা ন্যারেশন বা স্পিচ পেয়ে থাকি। একটাকে বলা হয় হলো ডিরেক্ট স্পিচ, আরেকটাকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। তোমাদের কিন্তু একদম শুরুতেই বলে দিয়েছিলাম ন্যারেশন মানে হলো স্পিচ। তো একটাকে ডিরেক্ট বলা হয় আর এটাকে ইনডিরেক্ট বলা হয়। এখন তোমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে, তাহলে ডিরেক্ট স্পিচ কি আর ইনডিরেক্ট স্পিচ? ডিরেক্ট স্পিচ কি, ডিরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি? তোমরা দেখতেই পাচ্ছ ডিরেক্ট স্পিচ বলতে আমরা কি বুঝি, সুন্দর করে চলে আসে দেখো। ডিরেক্ট স্পিচ আমরা বলতে কি বুঝি? একজন বক্তার, ভালো করে বলছি, বক্তব্য বা কথা বা উক্তি বা বর্ণনা, তুমি যেটাই বলো না কেন, কোনো পরিবর্তন না করে যখন হুবহু, কোনো কিছু পরিবর্তন না করে যখন হুবহু প্রকাশ করা হয়, তখনই তাকে ডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। তাহলে আমরা পেয়েছি কোন একটা বক্তা ধরো একটা কথা বলছে, এই কথার কোনো পরিবর্তন করবে না, একদম যা বলেছে হুবহু যদি ওই কথাটাকে তুমি অন্য কাউকে বলো, তাহলে ওইটাকে বলা হয় ডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। চলো আমরা একটা উদাহরণ দেখি কেমন হয়। দেখো তোমরা দেখতে পাচ্ছ, হি সেড টু মি আই এম এ গুড স্টুডেন্ট। দেখো সে আমাকে বলল যে আমি একজন ভালো ছাত্র। তুমি দেখতেই পাচ্ছ যে একদম যা কথা আছে এখানে সুন্দর করে আই এম এ গুড স্টুডেন্ট কোনো কিছু পরিবর্তন না করে হুবহু বলা হয়েছে। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডিরেক্ট স্পিচ। তার আরো উদাহরণ দিতে পারি, যেমন হি সেড টু মি আই উইল ডু দ্য ওয়ার্ক। ধরো তুমি এটাকে তুমি আই উইল ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে তুমি ডিরেক্ট স্পিচ বলতে পারো। আবার ধরো আমরা বলতে পারি, ধরো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট আই উইল টিচ ইংলিশ। ধরো এই সেন্টেন্সটাকেও তুমি ডিরেক্ট স্পিচ বলতে পারবে। এভাবে আরো অসংখ্য সেন্টেন্স আছে যেগুলো তুমি ডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। এক কথায় কোনো পরিবর্তন না করে হুবহু যখন তুমি বলবা, তখন তাকে ডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। তাহলে চলো আমরা শিখবো ইনডিরেক্ট স্পিচ কি। দেখো দেখতেই পাচ্ছ ইনডিরেক্ট স্পিচ লেখা আছে। ইনডিরেক্ট স্পিচ বলতে বোঝায় যখন কোনো বক্তা অন্যের ভাষাকে বা অন্যের বক্তব্যকে নিজের মতো করে বলে। আবার দেখে কেন নিজের মতো করে বলা আছে, যখন নিজের মতো করে বলেন তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। তাহলে আবারও শোনো, যখন কোনো বক্তা নিজের বক্তব্য, দেখো অন্যের বক্তব্যের কথা বলছে,
যে অন্যের বক্তব্য যখন নিজের ভাষায় বলেন, অন্যের বক্তব্য যখন নিজের ভাষায় বলেন তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। যেমন একটা উদাহরণ আমরা দেখতে পারি, একটা উদাহরণ তোমাদের দিতে পারি। যেমন দেখো, হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি ওয়াজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। তাহলে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা কিন্তু মানে কথাটাকে নিজের ভাষায় বলেছে আর কি। তো এই জায়গায় এইটাকে আমরা কি বলে থাকবো বলো তো? ইনডিরেক্ট স্পিচ বলে থাকবো। তাহলে সব মিলে আমরা শিখলাম ন্যারেশন কত প্রকার? দুই প্রকার। একটা হলো ডিরেক্ট আর একটা হলো ইনডিরেক্ট। ডিরেক্ট বলতে বোঝায় হুবহু প্রকাশ করা ওই বাক্যটাকে, অন্যের কথা হুবহু প্রকাশ করে কোনো পরিবর্তন করা যাবে না। আর ইনডিরেক্ট হলো যে অন্যের কথায় কিন্তু কিছু একটা পরিবর্তন করে যখন নিজের মতো করে বলবো তখন তাকে ইনডিরেক্ট স্পিচ বলা হয়ে থাকে। আশা করি ন্যারেশনের এই দুইটা ভাগ ডিরেক্ট এবং ইনডিরেক্ট তুমি বুঝতে পারছো। তাহলে চলো আমরা এরপরে দেখি কি আছে তোমাদের। ন্যারেশন তো আমরা সবাই শিখতে চাই, কিন্তু যে বিষয়গুলো তোমাকে জানতেই হবে, মানে তোমাকে ন্যারেশন পারতেই হবে, এটা ছাড়া তুমি পারবা না। ন্যারেশন না পারলে, এগুলো না জানলে তুমি কখনো ন্যারেশন পারবা না। ন্যারেশন পারতে হলে, ন্যারেশন খুব ভালোভাবে জানতে হলে, ন্যারেশনকে ভালোভাবে বুঝতে হলে, ন্যারেশনকে তুমি যে ভালো করে ক্যাপচার করতে চাও, নিজের মনের মধ্যে রাখতে চাও, তাহলে আমি তোমাকে বলবো যে এই বিষয়গুলো ন্যারেশন জানতেই হবে। দেখো ন্যারেশনে কি বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এক নম্বর হলো রিপোর্টিং ভার্ব। একটা সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব থাকে, আরেকটা হলো রিপোর্টেড স্পিচ। এগুলো আমরা শিখতে হবে, এগুলো আগে জানতে হবে। তারপর ন্যারেশন শিখতে হলে সেন্টেন্স জানতে হবে। ন্যারেশন শিখতে হলে তোমাকে টেন্স জানতে হবে। ন্যারেশন জানতে হলে তোমাকে পার্সন জানতে হবে। ন্যারেশন শিখতে হলে তোমাকে প্রোনাউন বা পসেসিভ ফর্ম জানতে হবে। ন্যারেশন জানতে হলে তোমাকে টাইম, প্লেস, রেফারেন্স সম্পর্কে জানতে হবে। মানে এই সমস্ত কিছুই তো আমি ধাপে ধাপে তোমাদের জন্য আলোচনা করব। আশা করি এই বিষয়গুলো তুমি যদি ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ জানো, তাহলে আশা করি তোমার এই ন্যারেশন নিয়ে সমস্যা হবে। এবার আমরা আমরা ধাপে ধাপে একটা একটা ওয়ান বাই ওয়ান আমরা বাকিটা শিখবো। প্রথমে আমরা শিখবো রিপোর্টিং ভার্ব বা রিপোর্টিং স্পিচ কি। চলো দেখে নিই। রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ চেনার উপায়। একটা ন্যারেশনে কিছু একটা অংশকে রিপোর্টেড স্পিচ বলা হয়, কোনটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। তা চলো আমরা শিখে নিই। যেমন তোমরা একটা বাক্য দেখতে পাচ্ছ, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট আই উইল সলভ ইউর প্রবলেম। তোমরা দেখতে পাচ্ছ আই উইল সলভ ইউর প্রবলেম। দেখো বাক্যটা লেখা আছে। এখন তোমরা মনে রাখবা ইনভার্টেড কমা দিয়ে আটকানো একটা অংশ আছে। দেখো এই যে দেখো, ইনভার্ট কমা শুরু এবং ইনভার্ট কমা শেষ, এটা একটা বাক্য আছে। আরেকটা বাক্য দেখতে পাচ্ছ যে ইনভার্টেড কমার বাহিরে আছে। তার মানে ইনভার্টেড কমা দিয়ে যে অংশটা থাকবে, ইনভার্টেড কমা দিয়ে আটকানো যে অংশটা থাকবে, এই অংশটাকে বলবা হলো তুমি রিপোর্টেড স্পিচ বলে ডাকবা। আবারও বলছি, ইনভার্টেড কমা দিয়ে আটকানো যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে বলো তো কি বলা হয়ে থাকে? এটাকে বলে রিপোর্টেড স্পিচ বলে হয়ে থাকে। এবার আমরা শিখবো ইনভার্টেড কমার বাহিরে যে অংশ আছে সেটাকে আমরা কি বলে থাকি। যেমন দেখো, ইনভার্টেড কমার বাহিরে যে অংশ দেখতে পারবা, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এটাকে আবার ব্যাখ্যা করা যায়, এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয়ে থাকে দেখো রিপোর্টিং সাবজেক্ট বা সাবজেক্ট বলা হয়। আর এই যে এই অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রিপোর্টিং অবজেক্ট। আর এই যে সেইটুটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব বলা হয়ে থাকে। তাহলে দেখো, ইনভার্টেড কমার ভিতরে একটা অংশ, ইনভার্টেড কমার বাহিরে একটা অংশ। আবার একটু ভালো করে বুঝে নাও, এখানে সুন্দর করে আমি লিখে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে কোনটাকে কি বলা হয়। এটাকে বলা হয় অবজেক্ট, এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব, এটাকে বলা হয় রিপোর্টেড সাবজেক্ট। এই হলো মানে আমাদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চেনার উপায়। তাহলে আমরা সহজ করে মনে রাখবো, ইনভার্টেড কমার ভিতরে যে অংশ থাকবে তাকে বলবো রিপোর্টেড স্পিচ বলবো, আর যেটা ইনভার্টেড কমার বাইরে থাকবে এটাকে রিপোর্টিং ভার্ব পার্ট বলতে পারি, অথবা সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব, অবজেক্ট। তোমাকে আমি চিনাই দিছি, এগুলোকে বলা হয়ে থাকে। তবে মজার বিষয় কি জানো, আই উইল সলভ ইউর প্রবলেম, এই যে রিপোর্টেড স্পিচের বেশিরভাগ সময়ে আগে বলা থাকে যে কে কথাটা বললো, কে সাবজেক্ট এবং কে অবজেক্ট। এই কথাটা কে বললো তোমাকে আগে জানতে হবে, কিন্তু যে এই লাইনটা রিপোর্টেড স্পিচটা কে বলছে এটা কিন্তু আগে তোমাকে উল্লেখ থাকতে হবে। ধরো এই জায়গায় এখানে উল্লেখ আছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, এখানে কিন্তু উল্লেখ আছে। তো তোমাকে মনে রাখতে হবে যে এই জায়গায় কিন্তু উল্লেখ থাকতে হবে। অনেক সময় থাকে কি, আই উইল সলভ ইউর প্রবলেম, এই যে রিপোর্টিং ভার্বটা পরে থাকে, এখানে শেষে থাকে।
মাঝে মাঝে শেষেও থাকতে পারে, তোমার একবার শেষে থাকলেও সেম একই নাম হবে। আবার মাঝে মাঝে অদৃশ্যমান থাকে, ধরো নাই, শুধুমাত্র বলবে আই উইল সলভ ইউর প্রবলেম, তুমি খুঁজে পাবা না কোথায় আছে, কে বললো এই কথাটা, কে শুনলো, কে রিপোর্টেড ভার্ব, কে রিপোর্টিং সাবজেক্ট, কে রিপোর্টিং অবজেক্ট, এগুলো কোনোটাই লেখা থাকবে না। তখন তুমি পুরো প্যাসেজটা ভালো করে পড়বা, পড়ার পরে না তুমি ধরতে পারবা কে সাবজেক্ট, কে অবজেক্ট, কে রিপোর্টিং ভার্ব, এটা সহজে তুমি ধরতে পারবা আর কি স্যার। এজন্য আমি বলি যে ইনভার্টেড কমার বাইরের যে অংশটা তুমি দেখতে পাচ্ছ, যে অংশটা থাকবে, এই অংশটা সবসময় থাকে না, মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে থাকে না। তবে তোমাকে মাথায় রাখতে হবে এই লাইনটা কেউ না কেউ বলবে, একজন তো একজন বলবেই, যে বলবে তাকে বলবো হয় সাবজেক্ট, আর যে শুনবে তাকে বলা হয় অবজেক্ট, আর যে সেইট টুটা বলেছিল এই কথাটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। আশা করি এটা তোমরা বুঝতে পারছো কাকে কোনটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়, কোনটাকে স্পেস বলা হয়। এবার আমরা শিখবো তারপরে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং অবজেক্ট আমরা চিনতে পারছি। এবার আমরা শিখবো সেন্টেন্স। চলো আমরা সেন্টেন্সটা দেখে নিই। প্রথমে আমরা ন্যারেশন শিখতে হলে সেন্টেন্স লাগবে। কেন সেন্টেন্স লাগবে জানেন? দেখো একটা কথা বলি, ওই যে দেখো আমরা একটা বাক্য লিখেছিলাম, ধরো হি সেড টু, ধরো মি, ধরো একটা বাক্য লিখছি যে আই উইল হেল্প ইউ, ধরো এটা আমরা লিখলাম। এখন তোমরা একটু মনে রাখবা, এই যে আমরা ইনভার্টেড কমা দিয়ে আটকালাম, এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো যে অংশটা আছে, এই ইনভার্টেড কমা দিয়ে আটকানো অংশটা এক্স্যাক্টলি কোন সেন্টেন্স আছে এটা তোমাকে জানতেই হবে। এটা তুমি না জানলে কখনোই পারবে না। তোমাকে না ইনভার্টেড কমা দিয়ে আটকানো এই অংশটার মধ্যে সেন্টেন্স সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে যে কোন সেন্টেন্সের মধ্যে পড়ছে। তোমরা জানো সেন্টেন্স কত প্রকার, 5 প্রকারের সেন্টেন্স পাওয়া যায়। অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ নাকি ইম্পারেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি, এটা কিন্তু তোমাকে আগে জানতে হবে। ইনভার্টেড কমার মধ্যে কোন সেন্টেন্স আছে ওইটা তোমাকে আগে নিশ্চিত হতে হবে, যেটা কোন সেন্টেন্স আছে, অ্যাসার্টিভ নাকি ইন্টারগেটিভ নাকি অবজেক্টিভ নাকি এক্সক্লেমেটরি। এর জন্য আমাদের কি জানতে হবে জানো? আগে সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তাহলে চলো আমরা একটু সেন্টেন্সটা আমরা শিখে নিই সবাই। তাহলে দেখো প্রথমে আমরা সেন্টেন্সের মধ্যে যেটা পাবো, সবার আগে যেটা আমরা পাচ্ছি সেটা হলো সেন্টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার সহজ উপায়, একদম খুব সহজেই তুমি চিনতে পারবা কিভাবে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনা যায়, প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। অ্যাসার্টিভের নিয়মই হলো প্রথমে একটা সাবজেক্ট দিয়ে শুরু করবে। যেমন দেখো সাবজেক্ট দিয়ে শুরু হতে পারে আই, হতে পারে উই, হতে পারে ইউ, হতে পারে দে, হতে পারে শি, হতে পারে হি, এগুলো দিয়ে শুরু হবে। তারপরে না অবশ্যই অবশ্যই কি থাকবে জানো স্যার? ভার্ব থাকবে। সাবজেক্টের পরে যদি ভার্ব থাকে, অবজেক্ট তোমার হতেও পারে নাও হতে পারে, যদি তুমি এটা শিওর না। কিন্তু তুমি দেখবা যে একটা সাবজেক্ট দিয়ে শুরু করে যদি এরপর একটা ফুল স্টপ থাকে, সাবজেক্টের পরে ভার্বের পরে ফুল স্টপ, তাহলে এই ধরনের সেন্টেন্সকে তুমি কি বলে রাখবা বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্সকে বলা হয় অ্যাসার্টিভ সেন্টেন্স বলে ডাকা হয়। এই ধরনের সেন্টেন্সকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আরেকটু দেখে নাও অ্যাসার্টিভ সেন্টেন্সের উপায় কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এগুলোকে যে এইভাবে ইনভার্টেড কমা দিয়ে আটকানো থাকবে স্যার, তখন তোমার বুঝতে হবে যে এটার মধ্যে কে কোন সেন্টেন্স আছে, স্ট্রাকচারটা বুঝে নাও। যেমন একটা উদাহরণ দেখো, দ্য টিচার সেড টু মি, দেখো শিক্ষক আমাকে বলল যে ইউ আর রং। এখন তুমি বলো যে ইউ আর রংটা যে আমরা বললাম, এটাকে আমরা কি সেন্টেন্স বলবো বলো তো? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা প্রশ্ন হলো এটা অ্যাসার্টিভ সেন্টেন্স কেন? কারণ দেখো এই যে দেখো ইউটা একটা সাবজেক্ট, ইউ একটা সাবজেক্ট, তারপর দেখো আর এটা একটা ভার্ব, তারপর দেখো রং এটা হলো অবজেক্ট। তাহলে দেখো তো আমাদের স্ট্রাকচারটা মিলে গেছে না বলতো আগেরটার সঙ্গে, যে এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, এটা হলো অবজেক্ট। তাহলে এই ধরনের সেন্টেন্সকে কি সেন্টেন্স বলে ডাকবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। সবাই আমরা বুঝতে পারছি যে এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স বলে আমরা ডাকবো। ওকে, এবার তাহলে চলো আরেকটা উদাহরণ দেখি। যেমন দেখো বলছে সামিরা সেড টু মি আই এম রিডিং এ নভেল। এখন তুমি দেখো তো এই সেন্টেন্সটার নাম আমরা কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। কেন? এই যে দেখো সাবজেক্ট আছে, ভার্ব আছে, তারপর দেখো অবজেক্ট আছে। তাহলে এই ধরনের সেন্টেন্সটাকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে রাখবো। তাহলে আমরা মনে রাখবো অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে চিনবো বলো তো? অ্যাসার্টিভ চেনার উপায় হলো একটা সাবজেক্ট দিয়ে শুরু হবে, মাস সাবজেক্ট দিয়ে শুরু হবে, আই ইউ দে হি সি, যে কোনো একজনের নাম দিয়ে শুরু হবে, দিস দ্যাট দিয়ে শুরু হতে পারে, ইট দিয়ে শুরু হতে পারে, তারপরে অবশ্যই ভার্ব থাকবে। তাহলে এই সেন্টেন্সটার নাম হবে অ্যাসার্টিভ। এবার আমরা চলো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স চিনে নিই। ইন্টারগ্রেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়? প্রথমত ইন্টারগ্রেটিভ সেন্টেন্স চেনার সহজ উপায় হলো
যে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, হয়তো অ্যাম ইজ আর, না হলে ওয়াজ ওয়্যার, না হলে হ্যাভ হ্যাজ হ্যাড, না হলে ক্যান কুড শাল শুড মে মাইট উইল উড, অথবা ডু ডিড ডাজ, এগুলো দিয়ে স্টার্ট হবে। অথবা ডাব্লিউএস কোয়েশ্চেন, ডাব্লিউএস কোয়েশ্চেন তো তোমরা সবাই চিনো, যেমন হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, হুম, হুজ, হুইচ, হাউ মাচ, হাউ মেনি, এগুলো দিয়ে শুরু হবে। এবং শেষে যেটা থাকবে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। মানে ইন্টারগেটিভে তুমি যদি ডাব্লিউএস কোশ্চেন বা অক্সিলারি ভার্ব নাও চিনো, তাহলে একটা কথা মনে রেখো, সেটা হলো তোমাকে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন থাকবে। কোনো সেন্টেন্সের শেষে যদি তুমি একটা প্রশ্নবোধক চিহ্ন দেখতে পাও, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হবে ইন্টারগেটিভ সেন্টেন্স বলে ডাকা হবে। কিচ্ছু কথা নেই, তুমি খালি দেখবা যে বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা, তাহলে এই ধরনের সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়ে থাকে। এটা কিন্তু পরীক্ষা দেয়াই থাকবে, ইনভার্টেড কমার মধ্যে আটকানো থাকবে, তোমাকে আগে বলেছিলাম। চলো আমরা কিছু উদাহরণ দেখি, তাহলে তোমরা বুঝতে পারবা। দেখো আমরা দেখি একটা উদাহরণ লেখা আছে এখানে, দেখো দেখো এখানে লেখা আছে দ্য টিচার said to the boys, why are you making a noise? তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে why are you making a noise? আচ্ছা বলো তো, এটাকে একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হয়েছে না? হ্যাঁ। এবং দেখো তো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না? হ্যাঁ আছে। তাহলে এই সেন্টেন্সের কি আর অন্য কোনো নাম হতে পারে? এই সেন্টেন্সের অবশ্যই নাম হবে কি? ইন্টারগেটিভ সেন্টেন্স। এটাকে আমরা ইন্টারগেটিভ সেন্টেন্স বলে ডাকবো স্যার। তাহলে দেখো প্রথমে শুরু হয়েছে একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, আর শেষে দেখা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সটার নাম কি বলবো? ইন্টারগেটিভ সেন্টেন্স। চলো আমরা আরেকটা উদাহরণ দেখি। দেখো হি সেড টু মি, আর ইউ রিডিং মাই বুক? তুমি কি আমার বইটা পড়ছো, এরকম কিছু বুঝেছি। তাহলে দেখো তো এটাকে একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করছে না? বলো অক্সিলারি ভার্ব। এবং শেষে দেখো তো একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সটাকেও তুমি কি বলে ডাকবা? এই ধরনের সেন্টেন্সটাকেও বলবা ইন্টারগেটিভ সেন্টেন্স। আশা করি ইন্টারগেটিভ সেন্টেন্স চিনবা। ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু হলে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে থাকলেই শেষে, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকলেই এই ধরনের সেন্টেন্সকে ইন্টারগেটিভ সেন্টেন্স বলা হয়। এবার চলো আমরা তাহলে পরবর্তী শিখি ইন্টারগেটিভের পরে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়। ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায় দুভাবে। ইম্পারেটিভ সেন্টেন্স চিনতে হলে দুভাবে চেনা যায়। একটা হলো মেইন ভার্ব দিয়ে চিনতে পারবা, এক কথায় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটা আমরা ভার্ব ওয়ান বলে থাকি, ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে, অথবা তুমি বলতে পারো মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হতে পারে। আরেকটা শুরু হবে হলো লেট দিয়ে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স চেনা যায় দুভাবে, একটা হলো মেইন ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা হলো লেট দিয়ে শুরু হবে। আবারও বলছে ইম্পারেটিভ সেন্টেন্স দুভাবে চেনা যায়, একটা হলো মেইন ভার্ব দিয়ে শুরু হবে, আর একটা হলো লেট দিয়ে শুরু হবে। তাহলে চলো আমরা শুরু করি। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, শিক্ষক স্টুডেন্টকে বলল, গেট আউট অফ দ্য ক্লাসরুম। তাহলে দেখো তো গেট আউট যে হলো, এই বাক্যটা কি দিয়ে শুরু করছে? গেট একটা ভার্ব না, বলো ভার্ব ওয়ান দিয়ে শুরু করছে, এবং শেষে দেখো ফুল স্টপ আছে। তাহলে যখন তুমি ভার্ব ওয়ান দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ দেখবা, আর এই বাক্যটা দ্বারা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো যখন বোঝাবে, এখানে ভুলেও সাবজেক্ট থাকবে না। যদি সাবজেক্ট থাকে তাহলে কিন্তু ওটা অ্যাসার্টিভ সেন্সে চলে যাবে, আর সাবজেক্ট যখন না থেকে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে ভার্ব ওয়ান থাকবে, তখন বুঝে নিও তুমি এটাকে অবশ্যই ইম্পারেটিভ সেন্টেন্স বলে ডাকবা। মাঝে মাঝে এমন বাক্য থাকতে পারে, যেমন দেখো তোমাকে বললাম ডু নট হেট দ্য পোর, ধরে বললাম ডু নট হেট দ্য পোর। এখন তুমি দেখো ডু নট যে শুরু করছে, এখানেও কিন্তু সাবজেক্ট নাই, তবু এই সেন্টেন্সটার নাম হবে ইম্পারেটিভ সেন্টেন্স। ডু নট দিয়ে শুরু করছে, কিন্তু এখানে যদি আই ও ইউ দিয়ে শেষ থাকতো তাহলে অ্যাসার্টিভ হয়ে যেত, কিন্তু যেহেতু ডু নট দিয়ে তবুও এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকবো। যদি আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ বোঝাবে তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স হয়। আশা করি বিষয়টা তোমাদের ক্লিয়ার। দাঁড়াও ওয়েট, আরেকটা উদাহরণ আমরা দেখে নিই। দেখো আরেকটা উদাহরণ আছে, হি সেড টু মি লেটস গো আউট ফর ওয়াক, লেটস গো আউট ফর ওয়াক। তাহলে দেখো এটা কি লেট দিয়ে শুরু করছে না? দেখো তো লেট দিয়ে শুরু হলে কি সেন্টেন্স বলা হয়ে থাকবে? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তাহলে দেখো হি সেড টু মি লেটস গো আউট ফর ওয়াক, তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয়ে থাকে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা চলো উদাহরণ দেখি। যেমন তোমাকে বললাম হি সেড টু মি প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। তাহলে দেখো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তাহলে বলো তো প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার যে বললাম, তাহলে এটা কি একটা ভার্ব ওয়ান দিয়ে শুরু করছে? দেখো ভুলেও কিন্তু এখানে সাবজেক্ট নাই, আই ইউ দে হি সি নাই, কিন্তু ভার্ব ওয়ানের আগে মাঝে মাঝে প্লিজ কাইন্ডলি থাকতে পারে, তবু কিন্তু এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সই বলবা, এটা কিন্তু অন্য কোনো সেন্টেন্স বলে রাখা যাবে না। এবার আরেকটা উদাহরণ দেখো, মাদার সেড টু মি
ডু নট টেল এ লাই, এই যে দেখো ডু নট দিয়ে শুরু করছে, তবুও কিন্তু এই ধরনের সেন্টেন্সটাকে ইম্পারেটিভ সেন্টেন্সই বলবো, ভুলেও কিন্তু অন্য সেন্টেন্স বলা যাবে না। তাহলে আমরা অ্যাসার্টিভ শিখলাম, ইন্টারগেটিভ শিখলাম, ইম্পারেটিভ শিখলাম। এবার চলো আমরা পরবর্তী শিখে নিই। দেখো পরবর্তী আসছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স কিভাবে চেনা যায়? অপটেটিভ চেনার সহজ উপায় হলো মে দিয়ে শুরু হবে, আর এটা হলো লং দিয়ে শুরু হবে, এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকবেই থাকবে। মে অথবা লং দিয়ে আশীর্বাদমূলক বা প্রার্থনামূলক বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে থাকি। তো তোমরা না একটু মনে রাখবা যে যে বাক্যটা মে দিয়ে শুরু হবে অথবা লং দিয়ে শুরু হবে, মে অথবা লং, এই ধরনের সেন্টেন্স যখন মে অথবা লং দিয়ে শুরু হয় তখন এটাকে অপটেটিভ সেন্টেন্স আমরা বলে থাকি, অপটেটিভ সেন্টেন্স। চলো উদাহরণ দেখি। দেখো বলছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট, শিক্ষক মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুক। তাহলে দেখো তো এটাকে মে দিয়ে শুরু করছে, শেষে ফুল স্টপ আছে, তাহলে এটাকে বলবো হলো, এটাকে কি সেন্টেন্স বলো? অপটেটিভ। দেখো ফাদার সেড টু মি মে ইউ পাস ইন দ্য এক্সাম, দোয়া করে দিলাম তুমি পরীক্ষায় অনেক ভালো করো, তাহলে এটাকে আমরা কি বলে রাখবো? অপটেটিভ সেন্টেন্স বলে রাখবো। হি সেড টু মি লং লিভ বাংলাদেশ, তাহলে এটাকে আমরা কি বলে রাখবো? অপটেটিভ। কারণ কি? এই যে দেখো লং দিয়ে শুরু করছে, তাহলে মনে রাখবো লং দিয়ে শুরু হলে, মে দিয়ে শুরু হলে এই ধরনের সেন্টেন্সকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলে রাখবো, আর এটা আশীর্বাদমূলক প্রার্থনামূলক হয়ে থাকে। এবার আমরা শিখবো চলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি চেনার জন্য প্রথমে যেটা ফলো রাখতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার উপর প্রথমে একটা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে বা এক্সক্লেমেশন মার্ক থাকবে। তোমরা দেখতে পাচ্ছ যে এক্সক্লেমেশন মার্ক অবশ্যই অবশ্যই বাক্যের মধ্যে থাকতেই হবে। এক্সক্লেমেশন একটা মার্ক থাকবে, তারপর তুমি কখনো কখনো দেখবা হুরে পরে একটা এক্সক্লেমেশন মার্ক, এলাস এগুলোর পরে এক্সক্লেমেশন মার্ক থাকবে। আবার কখনো কখনো হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে এবং শেষে একটা কি থাকবে বলো তো? এই এক্সক্লেমেশন মার্ক দেখতে পারবা তুমি। যদি কখনো এরকম দেখতে পাও তাহলে এটাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। এরপরে আসো হি সেড টু মি হুরে আই হ্যাভ ওন দ্য ম্যাচ। তাহলে দেখো আমরা উদাহরণ দিই, উদাহরণ দেখতে পাচ্ছ যে সেড টু মির পরে হুরে আছে, তারপর আই হ্যাভ ওন দ্য ম্যাচ আছে, তোমরা দেখতে পাচ্ছ সবাই। তো যদি কখনো এরকম দেখতে পাও যে হুররে দিয়ে শুরু করলো, তারপর দেখো একটা আশ্চর্যবোধক চিহ্ন বা এক্সক্লেমেশন মার্ক আছে, এই যে এক্সক্লেমেশন মার্ক, আর শেষে দেখো একটা ফুল স্টপ আছে, তাহলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। এরপর দেখো দ্য গার্ল সেইড হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, তাহলে দেখো এটাকে বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। কারণ দেখো হোয়াট দিয়ে শুরু করছে কিন্তু শেষে একটা কি আছে বলো তো? আশ্চর্যবোধক চিহ্ন। তার শেষে আশ্চর্যবোধক চিহ্ন হলে এই ধরনের সেন্টেন্সকে বলা হয়ে থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলা হয়ে থাকে। তাহলে আমরা অবশ্যই অবশ্যই মনে রাখবো সেটা হলো সেন্টেন্স আগে চিন্তা হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ইন্টারগেটিভ প্রশ্নবোধক থাকবে, ইম্পারেটিভ ভার্ব অন দিয়ে শুরু হবে, লেট দিয়ে শুরু হবে, অপটেটিভ মে অথবা লং দিয়ে শুরু হবে, আশীর্বাদমূলক প্রার্থনামূলক, এক্সক্লেমেটরি এক্সক্লেমেশন মার্ক বা আশ্চর্যবোধক চিহ্ন থাকবে। এই হলো আমাদের 5টা সেন্টেন্স।